আজকে আমরা ডুব দেব এক ক্লাসিক বাংলা অলৌকিক রহস্যের গভীরে। জঙ্গলে দপদপ করে আলো চলছে, রাতের অন্ধকারে ভেসে আসছে মেয়েদের হাসির শব্দ। মাখনপুর গ্রামে ঠিক কিসের ভয় জেকে বসেছে? এই আলোচনাতে আমরা দেখব কিভাবে একটা সাধারণ নিখোঁজ হওয়ার ঘটনা শেষ পর্যন্ত ভালো আর মন্দের এক মহাজাগতিক লড়াইয়ের রূপ নেয়। তো গল্পটা শুরু হচ্ছে মাখনপুর গ্রামকে ঘিরে। শশীচরণ বলে একজন গ্রামবাসী হঠাৎই নিখোঁজ হয়ে যায়, আর এখান থেকেই একটা ক্লাসিক ভৌতিক আবহের মঞ্চ তৈরি হয়ে যায়। শোনা যায় শশীচরণ জঙ্গলের দিকে গিয়েছিল দুটো অদ্ভুত জিনিস দেখে। একটা হলো জঙ্গলের ভেতর থেকে আসা একটা দবদবে আলো, আর তার সাথে কয়েকজন মেয়ের হাসির শব্দ। প্রথম দিকে সবার মনে একটাই প্রশ্ন, ব্যাপারটা কি? সবাই ভাবছে এটা একটা সাধারণ অপরাধ। গ্রামের লোকজনের সন্দেহ গিয়ে পড়ছে নিরঞ্জন রক্ষিতের ওপর, কারণ শশীচরণের জালটা পাওয়া গেছে তারই পুকুরের ধারে। সবাই ভাবছে মাছ চুরির সন্দেহে নিরঞ্জনই হয়তো কিছু একটা করেছে। কিন্তু এই সাধারণ ধারণাটা যে কিছুক্ষণের মধ্যেই একদম পাল্টে যাবে, সেটা কেউ কল্পনাও করতে পারেনি। এবার গল্পে প্রবেশ করছেন আমাদের কথক তারানাথ তান্ত্রিক, আর তার তদন্ত শুরু হতেই কিছু অদ্ভুত সূত্র উঠে আসতে থাকে। এখানেই তারানাথ একটা অসাধারণ কথা বলেন, যা পুরো রহস্যের চাবিকাঠি। তার মতে শুভ আর অশুভ শক্তিকে চেনার একটা সহজ উপায় আছে, আর সেটা হলো তাদের গন্ধ। শুভ শক্তির গন্ধ হবে সুন্দর, মনোরম, আর অশুভ শক্তির গন্ধ হবে বিশ্রী, কটু। তারানাথ যখন নিরঞ্জনের সাথে দেখা করেন, তিনি বুঝতে পারেন লোকটা আসলে ভিলেন নয়, বরং সে নিজেই ভয়ে একেবারে সিটিয়ে আছে। নিরঞ্জন স্বীকার করে যে সেও ওই রহস্যময় আলো আর হাসির শব্দ শুনেছে, আর তার মনে হয়েছে এর পেছনে সাধারণ কোনো কারণ নেই, ব্যাপারটা অলৌকিক। এরপর তারানাথ শশীচরণের ভাই নিবারণকে নিয়ে জঙ্গলের ভেতরে যান, আর সেখানে যা দেখেন তা আরও অবাক করার মতো। জঙ্গলের মধ্যে কয়েকটা অদ্ভুত গর্ত। এগুলো এতটাই গভীর যে ভেতরে একটা মাটির ঢেলা ফেললে তার কোনো শব্দই পাওয়া যায় না। চারপাশের জায়গাটাও কেমন যেন ইউক, ঠান্ডা আর প্রাণহীন। বোঝাই যাচ্ছে এই গর্তগুলো স্বাভাবিক নয়। আর ঠিক তখনই নিবারণ একটা পুরনো কিংবদন্তির কথা বলে। গ্রামের লোকেরা বলতো এই জঙ্গলে নাকি একসময় পরীর দল নামত। ব্যাপারটা আরও রহস্যময় হয়ে উঠল। এই সব সূত্র হাতে পেয়ে তারানাথ ঠিক করলেন এবার যা হওয়ার হবে, তিনি সরাসরি এই রহস্যের মোকাবেলা করবেন। আর এখান থেকেই গল্পটা একটা অভাবনীয় দিকে মোড় নেয়। তো সেই রাতে তারানাথ, নিরঞ্জন আর নিবারণ তিনজন মিলে একটা নৌকো নিয়ে নদীর ধার দিয়ে জঙ্গলের দিকে এগোতে থাকে। আর হ্যাঁ, সেই হাসির শব্দটা আবার শোনা গেল, কিন্তু এবার একটা অদ্ভুত ব্যাপার ঘটল। বাতাসে কোনো বাজে গন্ধ নেই, বরং একটা মিষ্টি ধুনোর মতো সুগন্ধ ভেসে আসছে। তারা জঙ্গলে পৌঁছে যা দেখল সেটা কোনো ভয়ের দৃশ্য নয়, বরং এক অবিশ্বাস্য মহাজাগতিক ঘটনা। তিনজন অপরূপ সুন্দরী নারী সেই গর্তগুলোর কাছে একটা উজ্জ্বল মূর্তি রাখলেন। তারপর এক সাধু এসে মন্ত্র পড়া শুরু করতেই সেই গভীর গর্তগুলো থেকে কালো ধোয়ার মতো অশুভ শক্তি বেরিয়ে আসতে লাগল, আর সে মূর্তিটা সমস্ত অন্ধকারকে নিজের মধ্যে শুষে নিল, যেন পুরো জায়গাটাকে পবিত্র করে দেওয়া হলো। আর এর মধ্যেই আসল চমকটা অপেক্ষা করছিল। নিবারণ হঠাৎ বলে ওঠে, গুরুদেব, ওই সাধুটাকে দেখুন, ওকে তো আমার দাদার মতো লাগছে। হ্যাঁ, যে সাধু এই পুরো ক্রিয়াকর্মের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি আর কেউ নন, নিখোঁজ শশীচরণ। তবে এখন তার চেহারা বদলে গেছে, বয়স বেড়ে গেছে। এই পুরো দৃশ্যটার তেজ এতটাই বেশি ছিল যে তারানাথ সহ বাকি দুজন সেই দিব্য শক্তি সহ্য করতে পারলেন না। তিনজনই জ্ঞান হারালেন। কিন্তু রহস্য এখানে শেষ নয়, বরং জ্ঞান ফেরার পর যা ঘটল তা আরও অদ্ভুত, আরও অবিশ্বাস্য। তিনজনের যখন জ্ঞান ফিরল, তারা দেখল নিরঞ্জনের বাড়ির উঠোনে শুয়ে আছে। আগের রাতের কোনো কিছুই তাদের মনে নেই, না নৌকোযাত্রা, না জঙ্গলে সে অদ্ভুত দৃশ্য, কিচ্ছু না। তাদের মনে হচ্ছে তারা যেন বারান্দাতেই ঘুমিয়ে পড়েছিল, আর শশীচরণের রহস্যের কোনো সমাধানই হয়নি। ব্যাপারটা আরও জটিল হয়ে যায় যখন তারানাথ নিরঞ্জনের ক্যালেন্ডার দেখেন। তারা ভেবেছিলেন বুধবারের পর বৃহস্পতিবার এসছে, কিন্তু ক্যালেন্ডার বলছে সেদিনও বৃহস্পতিবার। মানে তাদের জীবন থেকে আর স্মৃতি থেকে একটা পুরো দিন, হ্যাঁ পুরো ২৪ ঘণ্টা স্রেফ মুছে গেছে। তাহলে যা ঘটেছিল তা কি দেবতা না অপদেবতার কাজ? চলুন এবার এই অবিশ্বাস্য ঘটনার চূড়ান্ত ব্যাখ্যার দিকে এগোনো যাক। এখানেই গল্পের সবচেয়ে বড় চমক। যা কিছুকে এতদিন অশুভ বলে মনে করা হচ্ছিল, যেমন ওই হাসি বা গন্ধ, তারানাথ বুঝতে পারলেন সেগুলো আসলে অশুভ ছিলই না।
যা মনে হয়েছিল অশুভ আত্মার কাজ তা আসলে ছিল দিব্য সত্তাদের আগমন। নারকীয় হাসিটা ছিল আসলে পবিত্র মন্ত্রের অংশ, আর কটু গন্ধের বদলে ছিল ধুনোর সুবাস। সব ধারণাই একেবারে উল্টে গেল। তারানাথ তখন সবটা এক সুতোয় গাঁথেন। তার মনে হয় মাখনপুরের এই জায়গায় কোনো এক প্রাচীন অশুভ শক্তিকে হয়তো কোনো তান্ত্রিক পুঁতে রেখেছিল। সেই শক্তি আবার সক্রিয় হয়ে উঠেছিল, তাই তাকে শুদ্ধ করার জন্য এক দিব্য দল এসেছিল, সেই সাধু আর অপ্সরারা। তাদের কাজই ছিল ওই পবিত্র মূর্তির সাহায্যে গর্তের ভেতর থেকে সমস্ত কালো শক্তিকে শুষে নেওয়া। আর সেই হাসি, ওটা কোনো ভয় দেখানোর জন্য ছিল না, ওটা ছিল তাদের দিব্য প্রকৃতিরই একটা অংশ। আর এই শুদ্ধিকরণের শক্তি এতটাই প্রচণ্ড ছিল যে সেটা সাধারণ মানুষের স্মৃতি থেকে নিজেকে মুছে দিয়েছে। শুধু তাই নয়, সময়ের ওপরেও তার প্রভাব পড়েছে, আর সেই কারণেই একটা পুরো দিন জীবন থেকে হারিয়ে গিয়েছিল। তাহলে শশীচরণের কি হল? তারানাথের মতে শশীচরণ কোনো দুর্ঘটনার শিকার হয়নি। তার বংশে আধ্যাত্মিক চর্চা ছিল, তাই তাকে সম্ভবত বেছে নেওয়া হয়েছিল। তাকে ওই দিব্য অভিযানে যোগ দেওয়ার জন্য রূপান্তরিত করে নতুন সাধু বানানো হয়েছিল। মানে তার নিখোঁজ হওয়াটা আসলে মৃত্যু নয়, বরং এক সাধারণ মানুষ থেকে দিব্য সত্তায় উত্তরণ। তাহলে শশীচরণের শেষ পরিণতি ঠিক কি? সে কি সত্যি তার সাধারণ জীবনকে পেছনে ফেলে এক মহাজাগতিক শক্তির অংশ হয়ে গেল? গল্পটা আমাদের একটা সম্ভাব্য ব্যাখ্যা দেয়, কিন্তু আসল সত্যিটা আমাদের কল্পনার উপরেই ছেড়ে দেয়। আর এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, মানুষ আর দেবত্বের মাঝখানে সীমারেখাটা ঠিক কোথায়?